৬ মাস পর আবার বঙ্গবন্ধু মেডিকেলে বেগম জিয়া, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে রাজুকের ২৪টি দল অনিয়মের দায় স্বীকার খোদ চেয়ারম্যানের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ৪ মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ আদালতের। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা। বনানীর FR টাওয়ারের আগুনের ঘটনায় শোক প্রস্তাব। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান। রংপুরে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হলো পরীক্ষা। এবং ৭০ বছর পর খুলল ঢাকা কলকাতা নৌপথ। ৬৫ ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে নারায়ণগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের হুগলিতে যাত্রীবাহী জাহাজ MV মধুমতি। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই বেগম জিয়ার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। বিএনপি চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন বলেও জানান তিনি। সোমবার দুপুরে চিকিৎসার জন্য কারাগার থেকে বেগম জিয়াকে হাসপাতালে আনা হয়। এদিকে বিএনপি মহাসচিব আগের অবস্থান থেকে সরে এসে জানান, ইউনাইটেড নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালেই বেগম জিয়ার সুচিকিৎসা চান তারা। দুর্নীতির ২ মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সোমবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগার থেকে হাসপাতালে যাওয়ার পুরো পথেই বাড়ানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রাখা হয় কেবিন ব্লকের ৬২১ ও ২২ নম্বর কেবিনে। সোমবার দুপুর ১২:১২টার দিকে কারাগার থেকে বের করা হয় বেগম জিয়াকে। তার গাড়িটির সামনে ও পেছনে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর। ১৫ মিনিটের মধ্যে তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এ সময় কারা কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। পরে বিকেল ৩টার দিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন হাসপাতালের পরিচালক। গত কয়েকদিনই ওনার বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল, তো সেগুলোর প্রেক্ষাপটে এবং ওনাদের ওপিনিয়ন অনুযায়ী আজকে উনি ভর্তি হয়েছেন। আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন এবং ওনার প্রয়োজনীয় যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন। তো উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন। উনি এখন সুস্থ আছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানান। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে স্লোগান দেন বিএনপির কর্মী সমর্থকরা। এর আগে সবশেষ গত বছরের ৬ অক্টোবর তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ১ মাস ২ দিন চিকিৎসা শেষে গত ৮ই নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। ১৩ মাস ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে নিয়ে আসা হলো। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১০ই এপ্রিল ধার্য করেছেন আদালত। বেগম জিয়ার অসুস্থতার কারণে সোমবার সকালে বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির এ দিন ধার্য করেন। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের ১৪,৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে ২০০৭ সালে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটির অভিযোগ গঠনের শুনানি শেষ পর্যায়ে রয়েছে। রাজধানীতে অগ্নি দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে এবার কয়েক দফা নির্দেশনা দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। বহুতল ভবনগুলোতে ফায়ার সার্ভিসের সনদ তদারকি ও নবায়নের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। সোমবার সকালে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বনানীর ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুনের পর রাজুক, প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যখন ঘটনার তদন্ত ও প্রতিকারে ব্যস্ত, তখন অগ্নি নিরাপত্তায় এবার বিশেষ নির্দেশনা এলো সরকার প্রধানের তরফ থেকেও। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বেশ কিছু অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শিল্প কলকারখানার মতো রাজধানীর বহুতল ভবনগুলোতেও আগুনের ঝুঁকি প্রশমনে ফায়ার সেফটি সনদ নবায়ন, একাধিক জরুরি বহির্গমন পথ রাখা, ভবনে ধোঁয়া নিয়ন্ত্রণের পদ্ধতি রাখার মতো ব্যবস্থা থাকতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেওয়া হয় এটা নবায়ন করা যায় কিনা, ইন্ডাস্ট্রির মতো যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে। স্মোকটা যদি নিয়ন্ত্রণ করা যায়, এই আগুনে মৃত্যুর হার অনেক কমে যাবে। এই স্মোকটা বন্ধ করার একটা টেকনিক যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে অনুসৃত হয়, সেটা আমরা কীভাবে নিতে পারি সেটা। সচিব জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থপতিদের আগুনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই ভবনের নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাকুল্যে 3টি হাইরাইজ অর্থাৎ 23 তলা পর্যন্ত যাওয়ার মতো ল্যাডার আছে। তো এই সংখ্যা বাড়ানো বা সক্ষমতা বাড়ানো, ফায়ার সার্ভিসের প্রতিটি বিল্ডিংয়ে একাধিক এক্সিট যেন থাকে, কমপক্ষে 2টো এক্সিট যেন থাকে। যে অনেক সময় হুড়হুড়ি করে মানুষ স্টাম্পিড হয়ে মারা যায়, এটা যেন না হয়। বৈঠকের শুরুতেই বনানীর আগুনে হতাহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2019-এর খসড়া এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। হবিগঞ্জের যে কোনো দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে অগ্নি ঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 4 মাসের মধ্যে সংক্রান্ত রিপোর্ট দিতে রাজুক, 2 সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসকে এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সংকটও জানতে চাওয়া হয়। সাম্প্রতিক সময়ে আগুনে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। রাজধানীর চকবাজার, বনানী এবং গুলশানের আগুন নিয়ে এক রিটের শুনানিতে উঠে আসে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের দুর্বলতার বিষয়টিও। শুনানি শেষে আগুনের ঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে চুড়িহাট্টা এবং বনানীর এফআর টাওয়ারের আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা ততোধিক দালান রয়েছে, অর্থাৎ বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে, সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি, সেই সম্পর্কে প্রতিবেদন 4 মাসের মধ্যে চাওয়া হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা এবং সংকট 1 মাসের মধ্যে জানাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে 1 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে রিপোর্টে ফায়ার সার্ভিস বলবেন তার জনবল কি, লোকবল কি, তার কি ইকুইপমেন্ট আছে, তার কি পরিমাণ যন্ত্রপাতি আছে, তার কি পরিমাণ গাড়ি আছে। গুলশান বনানী এলাকায় ফায়ার স্টেশন স্থাপন এবং আগুন থেকে বাঁচতে জনসচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো গড়ে ওঠার দায় রাজুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান। সোমবার নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করতে রাজুকের অভিযানের প্রথম দিনে তিনি সাংবাদিকদের একথা বলেন। সংস্থাটির 8টি জোনের 24টি টিম সকাল থেকে একযোগে পরিদর্শন শুরু করে। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে মাঠে নেমেছে 10টি দল। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টার 15 তলা ভবনটিতে ঢুকতেই চোখ আটকায় নিচতলার এই রেস্তোরাঁয়। ভবনটির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর নকশা বহির্ভূত স্থাপনা হিসেবে রেস্তোরাঁটি করার প্রমাণ পায় রাজুক। একই ভবনের লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। এই ভবনের যে খালি জায়গাটা দেখানো আছে নকশায়, সে খালি জায়গায় একটি রেস্টুরেন্ট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। রাজুক আমাদেরকে বলেছে যে এটা আপনাদের নিয়মের বাহিরে, আপনারা এটা ভেঙে ফেলেন। আমরা 2 দিন সময় নিচ্ছি, এটা আমরা রিমুভ করে ফেলবো। সোমবার সকাল থেকে শুরু হয় রাজুকের 8টি জনের 24টি দলের পরিদর্শন কাজ। তারা বহুতল ভবনের বেজমেন্ট, কার পার্কিং, জরুরি বহির্গমন সিঁড়ি সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেন। এতে উঠে আসে নানা অনিয়মের চিত্র। অভিযানে যোগ দিয়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান। দায়ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে।
যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে আমরা কেন এই বিল্ডিংয়ের অনুমোদন আছে এত, এটা অনুমোদন কেন এত হলো। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় সংস্থাটি। অনেকটা দেরিতে হলেও রাজুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভবন মালিক ও ব্যবহারকারীরা। তারা যে ভিজিট আসছে এর জন্য আমরাও হ্যাপি, মানে এই ধরনের ভিজিট হলে আমাদের জন্য ভালো। আর আমরাও চাইতেছি প্রত্যেকটা বিল্ডিং এভাবে হোক, যাতে মানুষ কোনো দুর্ঘটনায় না পড়ে। এদিকে বিভিন্ন বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে রাজধানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 10টি টিম। রাজধানীর বুকে এমন বহুতল ভবন যেমন হুট করে একদিনে গড়ে ওঠেনি, তেমনি ভবন নির্মাণের পরেও কেটে গেছে অনেকটা সময়। সুতরাং এতদিন পরে যেসব অনিয়ম ধরা পড়ছে তার দায় কি শুধুই ভবন মালিকদের, নাকি তদারকি সংস্থাগুলোর অবহেলা ও অনিয়মও দায়ী? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শুধু অবৈধ ভবন নির্মাতা নয়, নজরদারির দায়িত্বে যারা ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, যারাই অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। শুধু নির্মাতা অপরাধী না, অপরাধী যাদের উপর দায়িত্ব ছিল কাজ করেন নাই, আমার দৃষ্টিতে তারা অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। যে ভবনগুলি বেআইনিভাবে হয়েছে, অনিয়মের মধ্য দিয়ে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব। কারণ দেশবাসীর জানা উচিত, প্রতি মাসিক মিটিংয়ে এই সকল রিপোর্টগুলো উঠবে। তার ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানতে চাই। ব্যবস্থা না হয়ে থাকলে কার কার কারণে হলো না তাকেও শোকজ করা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যদি কেউ কাজ না করেন তাদের চাকরিচ্যুত করে বাড়িতে ফেরত পাঠানো হবে। মূল নকশার সঙ্গে ভবন নির্মাণে অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতে বনানীর FR টাওয়ার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। যদিও তদন্ত কমিটির কাছে এখনো ভবনের মূল নকশা সরবরাহ করতে পারেনি রাজুক। এদিকে FR টাওয়ারে আগুন নেভানোর সরঞ্জাম থাকলেও এর ব্যবহার সম্পর্কে না জানা থাকায় এত প্রাণহানি বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টার দিকে বনানীর FR টাওয়ার পরিদর্শনে যান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। ঘুরে দেখেন আগুনে পুড়ে যাওয়া ভবনটির বেশ কয়েকটি ফ্লোর। পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, ভবনটির মূল নকশা এখনো সরবরাহ করতে পারেনি রাজুক। নকশাটি পেলেই বলা যাবে ভবন নির্মাণে কোনো অসঙ্গতি আছে কিনা। মালিক পক্ষ থেকে যে নকশার কথা বলা হয়েছে আর রাজুক থেকে যে নকশার কথা বলা হচ্ছে, এই দুটো নকশা পাশাপাশি দেখার পরে আসলে আমরা এটা বলতে পারবো যে কোনটা ঠিক। সেটা কি আপনার হাতে না, আমাদের হাতে নকশা আছে, সেই নকশাটা আমরা পেয়েছি হলো মালিক পক্ষের দাবিকৃত একটা নকশার বিষয়। আমরা রাজুকের নকশাটা চেয়েছি, গতকালকে আমাদের প্রথম অফিস দিবস ছিল, আজকে বিকালে তাদের তথ্য দেওয়ার কথা। আমরা এখন গিয়ে আবার তাদের সাথে বলবো, তারা তথ্য দিলে পরে কি ব্যত্যয় আছে কি না আছে সেটা বলতে পারবো। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে FR টাওয়ারের ব্যাপক প্রাণহানির জন্য ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থাকেই দায়ী করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। যে বিল্ডিং এত বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ আমরা ফায়ার ড্রিল করেছি। আমরা ওই বিল্ডিং এ দেখলাম ঠিকই হোস পাইপ লাগানো আছে, ওই বিল্ডিং এ ঠিকই ফায়ার এক্সটিংগুইশার হয়ে আছে, কিন্তু কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কারা এটা দায়িত্ব নেবে, কারা ইমার্জেন্সি ভাবে এটাকে তখন ফায়ার ড্রিল করে কারা নেতৃত্ব দিবে, এগুলো কিন্তু বলা ছিল না। আর FR টাওয়ার নির্মাণে রাজুক কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। 18 তলার জায়গায় এটা 22 তলা করা হয়েছে। কেউ যদি এটা করে, নিশ্চয়ই রাজুক যদি পারমিশন দিয়ে থাকে, দে হ্যাভ টু পে দি প্রাইস। তো আমরা ইনকোয়ারিতে নিয়েছি, ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজুক পারমিশন দিয়েছে, এই পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় রাজুকের অনিয়ম ঠেকাতে দুদকের দেয়া সুপারিশমালা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। HSC ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সারা দেশে একযোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্র প্রবেশ করতে হবে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশনা অনুসরণ করে সব শিক্ষার্থী। যদিও ঘড়ি ক্যালকুলেটর নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় অভিভাবকদের, তবে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। প্রশ্ন সোজাই আসছে এবং পরীক্ষাও ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। কেন্দ্রের ভিতরের পরিবেশ ভালো আছে, কিন্তু এই যে অ্যানালগ ঘড়ি এটা নিতে তো কোনো সমস্যা ছিল না। প্রশ্ন মান অনেক ভালো হয়েছে, প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন তিনি। গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না এবং প্রশ্নপত্র ফাঁসমুক্তভাবেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। দেশের 9টি সাধারণ কারিগরি মাদ্রাসা ও শিক্ষা বোর্ডের 9,081টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষা দিচ্ছে 13,51,505 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় রংপুরের এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয় চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বিড়ম্বনায় পড়তে হয়েছে রংপুরের পরীক্ষার্থীদের। বেশিরভাগ কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। রোববার মধ্যরাতে ঝড়ো বাতাসের পর থেকে রংপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রগুলোতে বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। বাপ মায়ের আতঙ্কে আছে, ছেলেরা আতঙ্কে আছে, পরীক্ষা কিভাবে দেবে? মোমবাতি জ্বালিয়ে কি সম্ভব পরীক্ষা দেওয়া? অতটুক সিটে কেন লিখে দিল? হ্যান্ডব্যাগ ছিল না, এত বড় একটা প্রতিষ্ঠান হ্যান্ডব্যাগ বিভাগ সঙ্গে এই অবস্থা বাচ্চাদের, তাহলে অন্য অন্য জেলা কি হবে? চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 100টি কেন্দ্রে 260টি শিক্ষা প্রতিষ্ঠানের 99,601 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর এবার পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এদিকে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে 50টি সাধারণ টিমের পাশাপাশি 10টি ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ হয়েছে। এবার তো কোনো প্রশ্নপত্র ফাঁস হয় নাই, তো আমাদের পরীক্ষা একদম ভালো হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন ফাঁস রোধে এসএসসি পরীক্ষার মতো অ্যালুমিনিয়ামের তৈরি বিশেষ সিকিউরিটি খাম ব্যবহার করা হয়। বরিশালে 118টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথম দিনে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 64,919 জন। আমাদের গোয়েন্দা সংস্থার সকল ইউনিটগুলো যথাযথভাবে কাজ করছে। কোথাও যদি এর সামান্যতম কোনো ফেক আইডি খুলে কোনো ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াবার চেষ্টা করে, তাহলেও তাকে তাৎক্ষণিকভাবে লোকেট করা সম্ভব হবে এবং আইনের আয়তায় আনা সম্ভব হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের 10 জেলার 589টি কলেজ থেকে 1,28,809 জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রত্যেকটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে জেলা শিক্ষা বোর্ড। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে কোনো ধরনের অনিয়ম ছাড়াই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে বর্ষা মৌসুমে সেতুর কাজের পরিকল্পনার খবর। বর্ষার তীব্র স্রোতে মূল নদীতে কাজ করা কঠিন, তাই আগামী মাসের মধ্যেই মাওয়া প্রান্তে সব পিলার বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে পদ্মা সেতুতে। নকশার জটিলতায় 1.5 বছরের বেশি সময় বন্ধ থাকার পর কাজ শুরু হয়েছে 6 ও 7 নম্বর পিলারেও। এছাড়া চলতি মাসে জাজিরা প্রান্তে 10ম স্প্যানটি বসিয়ে দেওয়ার পর স্প্যান বসানোর কাজ শুরু হবে মাওয়া প্রান্তের 13 নম্বর পিলার থেকে। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জাজিয়া প্রান্তের এক ফ্রেমে 8টি স্পেন মিলে দৃশ্যমান 1200 মিটারের সেতু। সবশেষ মডিউলের 5টি স্পেন একসাথে বসানোর পর তার পাশেই আরেকটি মডিউলের 3টি স্পেন বসানোর কাজ এর মধ্যে শেষ। সেতুর পরের স্পেনটিও বসানো হবে জাজিয়া প্রান্তেই।
সে তুলনায় কাজের গতি কিছুটা ধীর মাওয়া প্রান্তে। মাত্র একটি স্পেন উঠানো হয়েছে। 2015 সালে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছিল এই প্রান্তেই। নকশা জটিলতায় কাজ দীর্ঘদিন আটকে থাকার পর এখন চলছে পুরোদমে। এই প্রান্তে বর্তমানে পুরো কাজ শেষ হয়েছে আরও 14টি পিলারের। চলতি মাসে জাজিরায় 10ম স্পেন বসানো হলে এর পরের স্পেনগুলো বসানো হবে মাওয়া প্রান্তের 3 ও 4 নম্বর মডিউলে। আমরা এখন 7 এবং 6 করতেছি, 5-এ আমাদের রেডি হয় নাই, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। তারপরে আমরা 4-এ চলে যাব। জাজিরা প্রান্তে বিশেষভাবে তৈরি চ্যানেলে বর্ষায় কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে থাকবে তীব্র স্রোত। এখানে পিলার এবং স্পেন বসানোর ক্ষেত্রে তাই প্রতিবন্ধকতার মুখে পড়বে প্রকৌশলীরা। তাই বর্ষার আগে যেটুকু সম্ভব এগিয়ে নিতে দিনরাত চলছে কাজ। আশা করছি যে আমাদের বর্ষার আগেই অনেকগুলো পাইলি হয়ে যায়, 2-1টা বাদ থাকতে পারে, না থাকারই উচিত। স্পেনগুলোর উপরের অংশে 4 লেনের গাড়ি চলাচলের জন্য বসানো হবে 2917টি রোড স্ল্যাব। গত মাসে বসানো হয়েছে প্রথম রোড স্ল্যাবটি। কাজ এখন যে গতিতে এগুচ্ছে তাতে সেতুর সফল সমাপ্তির ব্যাপারে খুব বেশি স্বপ্নবাজ হওয়ার প্রয়োজন পড়ে না। তবে প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে জাজিরা চ্যানেলের মধ্যে 2টি মডিউলের 11টি স্পেন বসানোর পর কাজ সরিয়ে নেওয়া হবে উত্তাল পদ্মার মাওয়া প্রান্তে। আর সেখানে বর্ষা মৌসুমে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন প্রকৌশলীরা সেটাই নির্ধারণ করবে কাজের গতি। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সবজি ও মৎস্য হিমাগারে মেয়াদোত্তীর্ণ মাংস মিষ্টি রাখার দায়ে 5 বেসরকারি প্রতিষ্ঠানকে 41 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব সদর দপ্তরের পাশে বিএডিসির হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হিমাগার থেকে 345 মণ আমদানিকৃত মাংস, 110 মণ মিষ্টি সহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। অভিযানে রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিংকে 15 লাখ টাকা, আলিবাবা সুইটসকে 10 লাখ টাকা, ইউনিভার্সাল ট্রেডিং হাউসকে 6 লাখ টাকা, জাফর অ্যান্ড কোম্পানিকে 6 লাখ টাকা এবং ক্যাঙ্গারু অ্যান্ড কোম্পানিকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। বিধান না থাকলেও মাছ ও সবজির হিমাগারে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি প্রতিষ্ঠান হিসেবে এটা বড় ধরনের একটা গাফিলতি অন্যায় অপরাধ করেছেন। আমরা এই বিষয়ে মন্ত্রণালয়ে লিখব। বেসিক্যালি এই প্রতিষ্ঠানটি হচ্ছে শুধুমাত্র আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্য রাখার জন্য, বিশেষ করে সবজির জন্য পার্টিকুলারলি। সেখানে তা না করে কিন্তু এখানে রাখা হয়েছে কিন্তু আপনার মাংসের সাথে মিষ্টি রাখা হয়েছে, আপনার আমদানি যেগুলো বৈধভাবে আমদানি করা হয়নি সেই ধরনের মাংস রাখা হয়েছে, এক্সপায়ার মাংস রাখা হয়েছে, এক্সপায়ার চিজ রাখা হয়েছে। নওগাঁয় 5 তলায় একটি ভবনে আগুনে কয়েকটি গোডাউনের বহু মালামাল পুড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের 4 কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর 3টার দিকে জেলা শহরের আটাপুরটি এলাকার 5 তলা ভবনটির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের বেশ কয়েকটি গোডাউনের মালামাল পুড়ে যায়। ভবনটিতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্লাস্টিক পণ্যের কয়েকটি গোডাউন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্লাস্টিকের গুদাম থেকে 5 তলায় আগুন লেগেছে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। লেলিহান শিখা প্রচুর পরিমাণে দাবানলের মতো জ্বলছিল এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের নদী থেকে আমাদের পানির সোর্স, পানিটা অনেক নিচে, এটা আপনারাও জানেন যে অনেক নিচে পানি। সেখান থেকে আমাদের পাম্প সেট করে পানি নিয়ে এসে আমরা 5 তলা ভবনে অগ্নিকাণ্ডের কাজ করি এবং সে আগুনটা নিয়ন্ত্রণে আনি। দুর্যোগ প্রবণ এলাকা হওয়ার পাশাপাশি অনিয়ন্ত্রিত উন্নয়ন কাজের জন্য বন্দর নগরী চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ স্থাপনার সংখ্যা বাড়লেও বাড়ছে না ফায়ার সার্ভিসের সক্ষমতা। বহুতল ভবনে উদ্ধার কাজে 2টি ল্যাডার থাকলেও সেগুলো ঘটনাস্থলে নেয়ার মতো পর্যাপ্ত সড়ক নেই। এই অবস্থায় নগরীতে আরও 5টি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
এমনিতে ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসেবে চিহ্নিত 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম প্রতি বছরে ঘূর্ণিঝড় আঘাত হানে এখানে, পাশাপাশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও পরিচিত। তার সাথে যুক্ত হয়েছে আগুনের মতো মানব সৃষ্ট দুর্যোগ, কিন্তু সেই দুর্যোগ সামাল দিতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্যাস ছড়ানোর জন্য তাকে ইকুইপ করতে হবে এবং ফায়ার সার্ভিসের মধ্যে হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে। গত বছর চট্টগ্রামে 577টি আগুনের ঘটনায় প্রায় 12 কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি 1 জন নিহত এবং 8 জন আহত হয়েছিল। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী নগরীতে 13টি ফায়ার স্টেশনের অনুমোদন থাকলেও 2টি স্টেশন চলছে কোনো রকম অবকাঠামো ছাড়াই। 500-র বেশি গার্মেন্টসের পাশাপাশি কয়েকশো শিল্প কারখানা থাকলেও আগুন মোকাবেলায় ফোম টেন্ডার রয়েছে মাত্র 4টি। আরও আমরা অত্যাধুনিক আমাদের যে ইকুইপমেন্টগুলো সেগুলো আজ যদি সংযোগ দেওয়া হয় তাহলে আমরা সক্ষমতা এখন যা আছে তার চেয়ে আরও অধিক হারে বেড়ে যাবে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরীতে বিদ্যমান ফায়ার স্টেশনগুলো পূর্ণাঙ্গ নয়, মূলত অধিকাংশই সাব স্টেশন। এই অবস্থায় নগরীতে আরো নতুন 5টি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন করার প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। ফায়ার সার্ভিসকে আরো ওয়েল ইকুইপড করার জন্য আমাদের যে বিগ সাইজের ল্যাডার সেগুলো রাখার জন্য আমরা চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নগরীর 97% ভবনকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করলো। বহুতল ভবন থেকে উদ্ধারের জন্য 2টি মাত্র ল্যাডার রয়েছে, এর মধ্যে একটি 7 তলা এবং অপরটি 18 তলা বিশিষ্ট ল্যাডার। ফায়ার সার্ভিসের এই ট্রান্সটেবল ল্যাডারটি 18 তলা পর্যন্ত উঠতে পারে। এটি প্রধান সড়ক ছাড়া অন্যান্য সড়কে চলতে গেলে এর অন্তত 40 ফুট জায়গার প্রয়োজন, কিন্তু চট্টগ্রাম শহরে তেমন কোনো রাস্তায় নেই। আর যে কারণে আগামীতে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের এই ট্রান্সটেবল ল্যাডারটি নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনিরাপদ রাজধানী, যেখানে গাছের নিচে চাপা পড়ে ও মাথায় ইটের টুকরো পড়েও ঝরছে প্রাণ। কারো দায়বদ্ধতা না থাকায় দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে নগর জীবন। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগর সজ্জা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও সমন্বয়হীনতাই এর জন্য দায়ী। এই অবস্থায় দুর্ঘটনা রোধে সরকারি সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার উপর জোর দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। এহসানুল হক শাওনের রিপোর্ট। 2016 সালের 7ই মার্চ রিকশা করে বাসায় যাওয়ার পথে রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপায় মারা যান চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু। সেই ঘটনার 3 বছর পেরিয়ে গেলেও আগের মতোই অনিরাপদ রয়ে গেছে নগরীর সড়ক। রোববার রাতে কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে ও দেয়াল ধসে কয়েকজন হতাহত হন। ঝড় কিংবা ঝড় ছাড়াই গাছ উপড়ে মাঝে মধ্যেই এমন প্রাণহানির ঘটনার দায় কার? বিশেষজ্ঞদের মতে রাজধানীতে সবুজায়নের নামে গাছ লাগিয়ে দায়সারা সৌন্দর্যবর্ধন করছে সিটি কর্পোরেশন। এছাড়া নজরদারির অভাবে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বারবার মৃত্যুর ঘটনা ঘটছে বলেও মনে করেন তারা। 2 সিটি কর্পোরেশনে আসলে উদ্ভিদ নিয়ে এই ধরনের কোনো বিভাগ নেই। আরবরিকালচার হোক যেটাই হোক, আমাদের প্রাণহানি ঘটে, তো সেটার জন্য সিটি কর্পোরেশনের যে সংশ্লিষ্ট বিভাগ থাকা উচিত সেই বিভাগ থেকে এটা মনিটর করা উচিত। এই ঘটনাগুলো আমাদেরকে মনে করে দেয় আমরা কতটা অবহেলায়, অযত্নে এই শহরকে বিপজ্জনক একটা শহরের দিকে ঠেলে দিচ্ছি। পুরো নগরীকে পল্লবিত করা দায় দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। আমাদের 2জন নির্বাচিত মেয়র রয়েছেন, তারা এই দায়িত্ব পালন করবেন কিনা সেটা আমাদের দেখার বিষয় এখন। আর আমি আরেকটি উপায় দেখি, সেটা হচ্ছে জনস্বার্থে মামলা করে দেওয়া। জনস্বার্থে 2-একটা মামলা হলে হয়তোবা তাদের সচেতনতা বাড়বে যে এভাবে জনহত্যা করা যায় না। তবে নির্দিষ্ট কোনো সংস্থাকে দায়ী না করে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা রোধে সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। পানির সংযোগ একভাবে, গ্যাসের সংযোগ একভাবে, সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত একভাবে, এই অসমন্বিত অবস্থা চলতে পারে না। আমাদের লক্ষ্য রয়েছে সমন্বিতভাবে কাজ করার। সমন্বিতভাবে কাজ করা সম্ভব, সেজন্য বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা করি অদূর ভবিষ্যতে সমন্বিতভাবে আমরা কাজ করতে পারব। নাগরিক সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে জানান মন্ত্রী। নাগরিক দায়িত্ববোধে নাগরিকদের এগিয়ে আসা উচিত। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে জেদ্দা মিরসরাই অ্যাসোসিয়েশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস.এম. শামীম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের
ভাইস কনসাল মোস্তফা জামিল খান। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের প্রথম সচিব কামরুজ্জামান ভুইয়া, কাজী সালাউদ্দিন নওফেল ও কাজী নিয়ামুল বশির। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমানের শাহামে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে 2019 সালের এইচএসসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে স্থানীয় সময় সকাল 8টায় পরীক্ষা গ্রহণ শুরু হয়। বিজ্ঞান বিভাগ থেকে 7 এবং ব্যবসায়ী শিক্ষা শাখার 6 জন পরীক্ষার্থী এতে অংশ নেয়। এদের মধ্যে 6 জন ছাত্রী এবং 7 জন ছাত্র। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন ওমানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং হেড অব চ্যান্সেলরি মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান, মাস্কাট স্কুলের শিক্ষক আসাদুজ্জামান, কেন্দ্র সচিব ও অধ্যক্ষ MS ইসলাম শফিক এবং স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসানুজ্জামান হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ফ্রান্সে প্রথমবারের মতো বাংলা ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। রোববার রাজধানী প্যারিসের সেন্ট ডেনিস এলাকায় বাংলা অটো একল নামের স্কুল উদ্বোধন হয়। স্কুলে বাংলা ভাষায় তাত্ত্বিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ব্যবহারিক ক্লাসের সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েতুল্লাহ, স্কুলের পরিচালক হোসেন মোহাম্মদ, নূর আলম মঞ্জু, সালেহ আহমেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলা ভাষার ড্রাইভিং স্কুল প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করবে তাদের প্রত্যাশা। ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে মালয়েশিয়াতে। সোমবার জয়যাত্রা ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখা এ সভার আয়োজন করে। কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির দেওয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। সভা শেষে দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 মাস পর আবার বঙ্গবন্ধু মেডিকেলে বেগম জিয়া, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। রাজধানীর বহুতল ভবন পরিদর্শনে রাজুকের 24টি দল, অনিয়মের দায় স্বীকার খোদ চেয়ারম্যানের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে 4 মাসের মধ্যে প্রতিবেদনের নির্দেশ আদালতের। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা। বনানীর FR টাওয়ারের আগুনের ঘটনায় শোক প্রস্তাব। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান। রংপুরে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হলো পরীক্ষা। এবং 70 বছর পর খুলল ঢাকা কলকাতা নৌপথ। 65 ঘন্টার দীর্ঘ যাত্রার শেষে নারায়ণগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের হুগলিতে যাত্রীবাহী জাহাজ MV মধুমতি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।